এক বলে 17 রান তিনি তুলে নিয়েছিলেন, সেটা আমি মনে করি যে সেই ওভারটাই পুরো ম্যাচ থেকে নিউজিল্যান্ডকে ছিটকে দিয়েছে। প্রথম 10 ওভার পর্যন্ত বাংলাদেশ যে ব্যাটিংটা করেছিল সেখানে কিন্তু পিছিয়ে ছিল তারা। ভাগ্য ভালো যে 4, 5 এবং 6 এই 3 ব্যাটার যা রান করেছেন সেখানেই বাংলাদেশের জয়। উইকেট হাতে ছিল, এটাই বাংলাদেশ দলের অনেক বড় একটা শক্তি বা আত্মবিশ্বাস জুগিয়েছে। স্টার প্লেতে আপনার সাথে আমি হাসান মাহাদি, আর আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক, যাকে আমি তো স্পেশালি মজা করে বলি যে টকশোর মারাদোনা, কায়সার। কায়সার ভাই, ওয়েলকাম টু স্টার প্লে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন কায়সার ভাই? জি ভালো, বাংলাদেশ জিতেছে, একটু নিশ্চিতভাবে তো আরেকটু মন মেজাজ ভালো থাকার কথা। বাংলাদেশ জিতলে মন মেজাজ ভালো থাকে, আমাদেরও মন মেজাজ ভালো থাকে। এবং বাংলাদেশ আজকে শুধু জিতে নাই, ঘরের মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার টি-20-র একটা রেকর্ড করেছে বাংলাদেশ দল। 183 চেস ডাউন করেছে এবং খুবই কমফোর্টেবল 12 বল হাতে রেখে জিতে যাওয়া। ওভারঅল এই সিরিজটা যখন শুরু হলো তখন মনে হয়েছিল যে না, নিউজিল্যান্ড যতই খর্বশক্তির দল হোক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টি-20-তে তারা খুবই বেটার সাইড, এবং তাদের বি টিমও, বি টিম বলছি, খর্বশক্তির টিমটাও যথেষ্ট শক্তিশালী। আপনি কি মনে করেছেন যে এমন একটা ওয়ান সাইডেড ম্যাচ বাংলাদেশ দল জিততে পারে? না, আমি মনে করিনি ওয়ান সাইডেড দল জিততে পারে। কারণটা হলো যে আপনি যেটা বলছিলেন যে সিরিজ শুরু হওয়ার আগের কথাটা, আমি তো বলবো যে এই ম্যাচের মধ্যেও প্রথম 10 ওভার পর্যন্ত বাংলাদেশ যে ব্যাটিংটা করেছিল সেখানে কিন্তু পিছিয়ে ছিল তারা, এবং শেষের 8 ওভারে তারা যেটা করেছে সেখানেই পুরো ম্যাচের গতি প্রকৃতি বদলে গিয়েছে একদম পুরোপুরি। সো প্রথম 10 ওভারে যখন আপনি 182 রান চেস করতে নামবেন, সেখানে প্রথম 10 ওভারে যদি আপনি মাত্র 77 রান করেন, দ্যাট মিনস আপনার সামনে কিন্তু রান রেট চলে যাচ্ছে পরের প্রায় 10 থেকে 11-র মতো করে, এবং উইকেট হাতে ছিল, এটাই বাংলাদেশ দলের অনেক বড় একটা শক্তি বা আত্মবিশ্বাস জুগিয়েছে। কিন্তু তারপরও যখন উইকেট আপনার হাতে থাকবে, ম্যাচটা আপনি একেবারে ডিপে যাওয়ার আগেই ম্যাচটা কিছুটা সেভ করে ফেলাটা উচিত। নইলে যদি কোনো কারণে সেট ব্যাটসম্যান যারা রয়েছেন অথবা যিনি ব্যাটিং করতে নেমেছেন, সেই সময়টা যদি 2-3টে উইকেট একসঙ্গে পড়ে যায়, তখন কিন্তু আপনি ম্যাচ থেকে ছিটকে পড়বেন। বাংলাদেশের সেই সমস্যাটা তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে 4, 5 এবং 6 এই 3 ব্যাটার যা রান করেছেন সেখানেই বাংলাদেশের জয়, এবং দুর্দান্ত ব্যাটিং তারা করেছেন, কোনো সন্দেহ নেই। 200-এর উপরে তাদের আপনার স্ট্রাইক রেট ছিল, এবং আমি মনে করি যে ফিশারের সেই ওভারটাই পুরো ম্যাচের গতি প্রকৃতি বদলে দিয়েছে। 25 রানের ওভারটা, এবং আরেকটু সংক্ষিপ্ত করে বললে 1 বলে 17 রান। এটা আমি কখনো কোনো সরাসরি কোনো ম্যাচে বা এরকমভাবে দেখিনি যে 1 বলে 17 রান হতে পারে। আমরা শুনেছিলাম যে 1 বলে আরও অনেক রান হয়, কিন্তু 1 বলে 17 রান, দ্যাট মিনস আপনি যে বলটা 4 মেরেছিলেন শামীম পাটোয়ারি, সেই বলেই আবার তিনি ছক্কা মেরেছেন, সেটাও নো বল হয়েছে, তারপরে আরেকটা ছক্কা মেরেছেন, সেটাও আপনার বিমার হয়েছে, অর্থাৎ 1 বলে 17 রান তিনি তুলে নিয়েছিলেন। সেটা আমি মনে করি যে সেই ওভারটাই পুরো ম্যাচ থেকে নিউজিল্যান্ডকে ছিটকে দিয়েছে। এবং দেখুন, যেটা একসময় মনে হচ্ছিল যে ম্যাচটা অনেক কঠিন হবে বাংলাদেশের জন্য জেতার জন্য, বা জয়ের কাছাকাছি যেতে পারবে কিনা, কারণ শেষের 8 ওভারের প্রয়োজন ছিল আপনার 106 রান, এবং সেটি বাংলাদেশ করে ফেলেছে খুব দুর্দান্তভাবে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের জন্য যেরকম একটা বিস্ফোরক ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, বিশেষ করে 4, 5, 6 এবং শেষের দিকের ব্যাটাররা যারা আমরা সবসময় যাদের উপর বেশি নির্ভর করি, কিন্তু তারা পারফরম্যান্স করতে পারে না, আমাদের সে নির্ভরতার প্রতিদান দিতে পারে না। আমি স্পেশালি শামীম পাটোয়ারির কথাটাই বলবো যে ফিনিশার রোল এই জায়গাটাতে আমরা যদি ওয়ানডে সিরিজটা দেখি, ফক্সক্রফট নিউজিল্যান্ডের এই 6, 7 নম্বর 6 স্পেশালি তিনি কি দুর্দান্ত খেলেছেন ফক্সক্রফট দুটা ম্যাচেই ওয়ানডেতে। টি-20-তে আমরা এখানেই একটা কথা সবসময় বলি যে আমাদের ফিনিশারটা কই, নাম্বার 6, 7 যারা খেলাটাকে শেষ করবেন, ফিনিশ করবেন, যখন কুইক রান করার দরকার সেটাকে করবেন, সেই জায়গায় কিন্তু সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। শামীম পাটোয়ারি আজকে আউটস্ট্যান্ডিং, 13 বলে 31 রান এবং তার একটা নো লুক ছক্কা, দ্যাট ওয়াজ স্প্লেন্ডেড, একদমই মেমোরেবল একটা শট খেলেছেন। শামীম পাটোয়ারিকে কিভাবে রেট করবেন এই ম্যাচ? কোনো সন্দেহ নেই তার যে নো লুক ছক্কা, সেটার প্রসঙ্গে আসি। আপনি যখনই কোনো বোলারকে এ ধরনের শটস খেলবেন, দ্যাট মিনস আপনি তাকে পাত্তাই দিচ্ছেন না, এবং সেই ছক্কা খাওয়ার পর বোলারের আত্মবিশ্বাস কিন্তু সেখানেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং এই যে সময়টা তিনি ব্যাট করছিলেন, সেই সময়টা এই ধরনের একটা বিধ্বংসী ব্যাটিংয়ের খুব বেশি প্রয়োজন ছিল। প্রভাব প্রতিপত্তি নিয়ে ব্যাটিং যখন আপনি করবেন, তখন দেখবেন যে ওপ্রান্ত থেকে বোলার যে থাকে, তার বল কোথায় ফেলবো বা কোন লেন্থে বল ফেলবো, পরেরটা আমি কী করে করবো, আপনি তখন তার মধ্যে এক ধরনের আপনার দ্বিধাদ্বন্দ্ব চলে আসে, এবং সেই সুযোগটা নিয়ে থাকেন ব্যাটাররা। শামীম পাটোয়ারি সেই কাজটুকু করেছেন। নিউজিল্যান্ডের শেষের যারা বোলার ছিলেন তাদের পুরোপুরি আত্মবিশ্বাসটাকে তিনি একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, এবং এই কারণে দেখুন 182 রান চেস করতে গিয়ে বাংলাদেশ 2 ওভার হাতে রেখেই ম্যাচটা জিতে নিয়েছে। দ্যাট মিনস এটা যদি আপনি 200+ রানও হতো, বাংলাদেশ ইজি জিতে যেতে পারতো। সো শামীম পাটোয়ারি আজকে যে ম্যাচটা খেলেছেন, আশা করছি যে এই সিরিজে সেটাই যেন তার শেষ ম্যাচ না হয় এ ধরনের, যেটা আপনি বলছিলেন যে সবসময় তাকে ফর্মে পাওয়া যায় না, যেহেতু তিনি ফর্মে ফিরেছেন, ফর্মে রয়েছেন, আমি মনে করি যে এই ফর্মটা তার কাজে লাগানো উচিত। এক্স্যাক্টলি। আমি আরও একটা পার্টিকুলার ব্যাটারকে নিয়ে কথা বলতে চাই, তিনি পারভেজ হোসেন ইমন। এই দলে কিন্তু 4 জন ওপেনার, ইফ আই এম নট রং 4 জন ওপেনার এই দলটাতে আছে।
পারভেজ হোসেন ইমনকে আমরা দেখলাম লাস্ট বিপিএলে নাম্বার 4-এ তিনি সিলেটের হয়ে খেলছিলেন, ওপেন করেছেন প্রথম 2 ম্যাচ, সেখানে সেভাবে ক্লিক করতে পারেন। নাম্বার 4-এ যখন আসলেন তিনি কিন্তু দুর্দান্তভাবে ক্লিক করলেন। ওই যে তাকে খেলানো হলো নাম্বার 4-এ সিলেটের হয়ে, ন্যাশনাল টিমেও তাকে আমরা আজকে নাম্বার 4-এ দেখলাম এবং 14 বলে, ইফ আই এম নট রং, 14 বলে 28 রান করেছেন। সেই মুহূর্তে রান করার যে মোমেন্টামটা বা রান রেটের সাথে বলের যে পাল্লাটা, সেটাকে তিনি খুব ঠিকঠাক রেখেছিলেন। পারভেজ হোসেন ইমন নাম্বার 4 অর ওপেনার, কোন জায়গাটায় আপনার কাছে মনে হয় যে বেশি পারফেক্ট? আমি মনে করবো যে ওপেনার প্রয়োজন নেই, কারণটা হলো যে নাম্বার 4 একটু বেশি ইম্প্যাক্ট, যদিও তিনি ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছিলেন খুব সম্ভবত একটা, ডেফিনেটলি, বাট তারপরও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রাইট, কিন্তু তারপরে আপনি তার সাম্প্রতিক পারফরমেন্স যদি আপনি দেখে থাকেন এবং সর্বশেষ যে পিসিএলে তিনি খেলেছেন সেখানেও 4 নম্বরে ব্যাট করেছেন, দ্যাট মিনস এই জায়গাটা একটা কমফোর্ট জোন হিসেবে তার কাছে কিন্তু মনে হতে শুরু করেছে যে টি-20-তে। এখন যিনি 4 নম্বরে ব্যাট করতে পারেন তিনি যদি বিকল্প একটা ওপেনার তিনি হতেই পারেন। আপনি সবসময় যে আপনাদের ওপেনাররা ভালো পারফর্ম করবেন নট নেসেসারি, তখন আপনি তাকে চেঞ্জ করতে পারেন। অথবা আপনি ম্যাচের দিন সকালে দেখলেন যে বা সন্ধ্যার সময় দেখলেন যে আপনার ওপেনারের ইনজুরিতে পড়ে গিয়েছেন, তখন আপনাকে আবার স্কোয়াড থেকে ভিন্ন কোনো ওপেনার না খুঁজে ইমনকে দিয়ে তো ওপেনার হিসেবে কাজ চালিয়ে নিতে পারেন আপনি। সো আমার মনে হয় যে এই ধরনের একটা ইমনকে দিয়ে কাজ চালানো কেন, ইমন তো আউট রাইট ওপেনার করতে পারেন, তিনি সেই দায়িত্বটুকু পালন করতে পারেন। কাজ চালানোটা বলবো না, আমি বলবো যে সেই দায়িত্বটুকু তিনি পালন করতে পারেন। দ্যাট মিনস আপনি তার কাছ থেকে দুটো পজিশনে ব্যাট করার মতো একজন ব্যাটারকে পাচ্ছেন। সো এই ধরনের ব্যাটার যখন আপনার দলে থাকবে তখন সেটার ইউটিলিটিটা অনেক বেড়ে যায় এবং আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়ার মানে বিষয়টাও কিন্তু একটু ফ্লেক্সিবিলিটি আসে। সো টি-20-তে সবসময় হলো কি যে আপনি 1 থেকে 6 পর্যন্ত যে ব্যাটার রয়েছেন তাদেরকে যে কোনো পজিশনে ম্যাচের পরিস্থিতি বুঝে কিন্তু ব্যাট করার মতো সাহসটুকু দেখাতে হবে। নট নেসেসারি যে আমি 4 নম্বরে ব্যাট করি, আমি 5 নম্বরে ব্যাট করতে পারবো না, আমি 3 নম্বরে ব্যাট করতে পারবো না, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে না। সো আপনাকে ওয়ার্ল্ড ক্রিকেটে এখন ওই ধোয়া তোলে আসলে টেকাও মুশকিল। যেহেতু আপনি পজিশনের কথাই বললেন, এটা নিয়ে আলোচনা আজকে হয়েছে প্রেস কনফারেন্সে, খুবই ভাইটাল, এবং সেই ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই। তাওহিদ হৃদয় ম্যাচ সেরা হয়েছেন, 26 বলে 50 আনবিটেন, দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ। প্রেস কনফারেন্সে যখন আসলেন তখন তার মনে একটা আক্ষেপ থাকলো যে টি-20-তে আমি নাম্বার 4-এ খেলতে পারছি, অথচ ওয়ানডেতে আমাকে নামানো হচ্ছে নাম্বার 6-এ, যেটা আসলে বেসিক্যালি ফিনিশার রোল। তাওহিদ হৃদয় এই যে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে একজন ব্যাটার যার স্কিল আছে তিনি যে কোনো পজিশনে ব্যাট করতে পারেন, এবং আপনি যদি একটু জাস্ট ইন্ডিয়ান স্কোয়াডের দিকে দেখেন, আপনি এমন সব প্লেয়ারদেরকে পাবেন যারা সম্ভবত 1, 2, 3 থেকে 6, 7 পর্যন্ত ব্যাট করেছে, প্রত্যেকটা পজিশনে ব্যাট। রোহিত শর্মার ক্ষেত্রেও সেটাই ঘটেছে, মানে তার আর্লি ক্যারিয়ারের দিকে, এবং অনেক প্লেয়ারই আছে এখনও পর্যন্ত তাদেরকে রিশাফল করে খেলানো হয়। তাহিদ হৃদয়ের এই দাবিটা আপনার কাছে কতখানি যৌক্তিক মনে, যে তাকে নাম্বার 4-এ খেলালেই ভালো খেলবেন, নাম্বার 6-এ আর তিনি ভালো খেলতে পারবেন না, সামথিং লাইক দ্যাট? আমি মনে করি তিনি যে অনুযোগটা করেছেন, যে জায়গায় অনুযোগটা করেছেন সেই জায়গাটা প্রপার প্লেস না। কারণটা হলো যে আপনি এটা টিম ম্যানেজমেন্টের সঙ্গে আপনার যে বোঝাপড়া হয়, কথাবার্তা হয়, টিম মিটিং যখন হয় তখন এই জিনিসটা যদি আপনি বলেন তাহলে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্টের জন্য সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা খুব সহজ। কিন্তু যখনই আপনি এটা ওপেনলি ডিসকাস করবেন, দ্যাট মিনস আপনি সন্তুষ্ট না ওয়ানডেতে যেখানে আপনাকে ব্যাট করানো হচ্ছে, আপনি একটা অসন্তোষটা সরাসরি প্রকাশ্যে জানিয়ে দিলেন, দ্যাট মিনস আপনি কিন্তু টিম মিটিংয়ের মধ্যে সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বা টিম ম্যানেজমেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, টিম ম্যান হিসেবে তার ডেডিকেশন নিয়ে বা তার ডেডিকেশন নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা? না, আমি এত বেশি অভিযোগ তাকে করবো না। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু তিনি আজকে একটা ভালো খেলে ফেলেছিলেন এবং এই কারণে খুব সম্ভবত একটু ইমোশনাল হয়ে বলেছেন যে না আমি 4 নম্বরে ব্যাট করতে চাই ওয়ানডেতেও, যেহেতু আমি টি-20-তেও 4 নম্বরে ব্যাট করে থাকি। মাদি, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেটি হলো যে আমরা 1997 সালে যে আইসিসি ট্রফি জিতেছিলাম সেখানে ওপেনার, সেই স্কোয়াডে ওপেনার ছিলেন কিন্তু আতার আলী, অথচ ফাইনাল ম্যাচে আতার আলী ব্যাট করেছিলেন কোথায় জানেন? তিনি কিন্তু ব্যাট করার সুযোগই পাননি, তিনি 9 নম্বরে ব্যাট করার তার সুযোগটা হয়েছিল। দ্যাট মিনস কেন সেই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বুঝে মোহাম্মদ রফিককে দিয়ে ওপেন করানো লাগবে, রাইট, মোহাম্মদ রফিক ওপেন করেছিলেন, পাইলটও ওপেনার হিসেবে ছিলেন, সব কিছু মিলে আমার কথা হলো যে আপনি যখনই যে পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নিবে সেই সিদ্ধান্তের সাথে যদি আপনি একমত না হন তাহলে আগের দিন জানান, অথবা টিম ম্যানেজমেন্ট যখন এই মিটিংয়ে বসে তখন সেখানে আপনি আপনার প্রতিবাদটুকু করেন অথবা আপনার লজিকটা দেখান। কিন্তু সেটা যখন আপনি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে এসে করবেন তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি টিম ম্যানেজমেন্ট বোধহয় জোর করে আপনাকে এই জায়গাটা খেলাচ্ছে। তো দিস ইজ নট দ্য রাইট প্লেস টু ডিসকাস দিস কাইন্ড অফ থিংস। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি নিশ্চিত যে টিম ম্যানেজার যিনি রয়েছেন অথবা টিম ম্যানেজমেন্টের সামনে তাকেও এই বিষয়টার একটা জবাবদিহি অবশ্যই করতে হবে। তারপরেও ওভারঅল আমি মনে করি যে তাওহিদ হৃদয় যেভাবে আজকে খেলেছেন তাতে
এই বিষয়টা যদি তার অনুযোগ হয়ে থাকে বা কোনো ভুলও হয়ে থাকে আমি মনে করি যে সেটা ছাড় দেওয়াটা উচিত। এক্স্যাক্টলি, আসলে এরকম একটা স্প্লেন্ডেড পারফরমেন্সের পরে তাহিদ হৃদয় এতটুকু ছাড় পেতেই পারেন, এবং তার যে এই ফর্মটা এটা কন্টিনিউ করুক, কারণ তাহিদ হৃদয়ের রানে থাকাটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু নিউজিল্যান্ডের আলোচনায় যদি আসি, যে তারা কিন্তু পাওয়ার প্লেতে প্রথম 6 ওভার 61 রান 1 উইকেট, সেখান থেকে রানটা কিন্তু বাড়ছিল, স্পেশালি বড় দুটো পার্টনারশিপ হয়েছে, স্পেশালি ক্লেভারের যে ইনিংসটা ছিল, 28 বলে তিনি 51 রান করেছেন ড্যান ক্লেভার, সেখান থেকে রানটা 200 প্লাস হচ্ছিল, তারপরে বাংলাদেশ রানটাকে বেশ খানিকটা কমিয়েছে। পাওয়ার প্লের পরে বোলাররা ভালো কামব্যাক করেছে। বাংলাদেশের বোলিংটাকে কিভাবে মূল্যায়ন করেন? না, আপনি দেখুন নিউজিল্যান্ডের ব্যাটিংটা আর বাংলাদেশের ব্যাটিংটা পুরোপুরি কিন্তু ডিফারেন্ট ধরনের হয়েছে। নিউজিল্যান্ডের শুরুটা হয়েছিল চমৎকার, কিন্তু ফিনিশিংটা তারা শেষ করতে ভালো মতো করতে পারেনি। একসময় যেটা মনে হচ্ছিল যে খুব সম্ভবত 15 ওভারে 150-র মতো রান ছিল, কিন্তু মনে হচ্ছিল যে 200 প্লাস তারা রান করে ফেলবে। খুবই সম্ভাব্য একটা স্কোর ছিল, এটা হতে যাচ্ছে, আমরা সবাই তাই চিন্তা করছিলাম যে বাংলাদেশকে বড় একটা স্কোর আজকে চেস করতে হতে পারে এখানে। কিন্তু বাংলাদেশের বোলিংটা এক্সেলেন্ট কায়দায় করেছে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে রিশাদ এবং শেখ মাহাদি সেই সময় যেভাবে বোলিংটা করেছেন এবং যেভাবে বোলার ব্যাটসম্যানদেরকে আটকে রেখেছিলেন, সেটা আমি মনে করি যে স্প্লেন্ডিড একটা মানে আপনার স্পেল তারা করেছেন। এবং সেই সঙ্গে শুধুমাত্র বোলারদের না, আমি বলবো যে সেই পুরো ম্যাচে আজকে বাংলাদেশের যে ফিল্ডিংটা হয়েছিল, ফিল্ডিংটাও কিন্তু একদম দুর্দান্ত কিছু ফিল্ডিং হয়েছে। এবং নিউজিল্যান্ডের রানটা আপনার 200 কেন যায়নি, তার জন্য নিউজিল্যান্ডের আমি যেটা বলবো যে শেষের দিকে তাদের যে 4 জন ব্যাটার ছিলেন, যারা ব্যাট করেছিলেন শেষের 4 জন, তাদের গড় 4 জনে মিলে খেলেছেন কিন্তু 27 বল এবং রান করেছেন কত জানেন? 33 রান। শেষের 4 ব্যাটার আপনি যখন পিটিয়ে খেলার কথা, আপনার সব বল আপনি ছক্কা 4-এর দিকে মারবেন বা বিগ শটের দিকে যাবেন, সেখানে তারা 27 বলে 4 জন ব্যাটার মিলে রান করেছেন 33। আমি মনে করি যে সেটাই তাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। ম্যাচ শেষে কিন্তু আপনার স্ট্যান্ড অ্যান্ড ক্যাপ্টেন যিনি ছিলেন নিউজিল্যান্ডের, তাকেও প্রশ্নটা করা হয়েছিল যে রান কি একটু কম হয়ে গেল, 20 রানের মতো কম হয়ে গেল? তখন তিনি বললেন যে ম্যাচ হারলে তো এরকম মনে হবেই। রাইট, এক্স্যাক্টলি। রিশাদ হোসেন পিএসএল-এ খেলেছিলেন। পিএসএল-এ রিশাদের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, বাট ডেফিনেটলি অলওয়েজ বাংলাদেশের জন্য তুরুপের তাস। যখন চট্টগ্রামে রিশাদ স্কোয়াডে আসলেন, আমরা চট্টগ্রামের উইকেট জানি যে একটু ব্যাটিং ফ্রেন্ডলি, ফ্ল্যাট, খুব বেশি স্পিনারদের জন্য কারুকাজ থাকে না। সেখানে রিশাদ 4 ওভার 32 রান 2 উইকেট, ক্লেভারকে তিনি আউট করেছেন। রিশাদের বোলিং এক্সট্রা কোনো কিছু করতে চাননি, যা শুধুমাত্র আপনি তিনি যেটা করতে চেয়েছিলেন যে ছক্কা যাতে না হয় বা বিগ শট যাতে ব্যাটসম্যানরা না খেলতে পারেন, সেইভাবেই সেই লেন্থে বল কিন্তু ফেলেছিলেন। এবং এই কারণে আপনি দেখবেন যে 4 ওভারে মাত্র খুব সম্ভবত 32 রান তিনি দিয়েছেন, যে সময়টায় আপনি কিন্তু 1 ওভারে 32 রান আসার কথা, যেটা আমরা দেখলাম যে বাংলাদেশ যেভাবে ব্যাট করছিল, যে ফিশারকে 1 ওভারে 25 রান নিয়েছে। তো নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে সেই সময় তিনি আটকে রাখতে পেরেছিলেন। হ্যাটস অফ টু হিম, কোনো সন্দেহ নেই যে দুর্দান্ত বোলিং তিনি করেছেন। কিন্তু আবার সেই কথায় ফিরে যাচ্ছি, দিস ইজ দ্য স্টার্ট অফ দ্য সিরিজ। মাত্র সিরিজের প্রথম ম্যাচটা হয়েছে, আমরা জিতেছি। আমি আশা করব যে এই যে পারফরমেন্স বাংলাদেশ এখানে দেখিয়েছে, সেই পারফরমেন্সটা যেন সেকেন্ড ম্যাচেও দেখায় এবং সিরিজ জেতার জন্য যেন ঢাকার ম্যাচের জন্য অপেক্ষা করতে না হয়, চট্টগ্রামে পরের যে ম্যাচটা আছে সেখানেই যেন সিরিজটা জিতে আসে। এক্স্যাক্টলি, বাংলাদেশের সেই সিরিজটা জেতা উচিত। আমি একটু আলোচনা করতে চাই ক্যাপ্টেন লিটন দাসের ক্যাপ্টেন্সি এবং তার ব্যক্তিগত পারফরমেন্স। কোনো সন্দেহ নেই যে ভালো হয়েছে আজকে। তিনি যতক্ষণ ব্যাট করছিলেন 15 বলে 21 রান করেছেন আজকে, এবং শেষ ওডিআইতে 76, ইফ আই এম নট রং, 76 রান করেছিলেন। এবং তার এবং নাজমুল হোসেন শান্তর পার্টনারশিপটা, 160 রানের পার্টনারশিপটা, সেটাই কিন্তু বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। এবং তার চেয়ে বড় বিষয়, যে গরমের মধ্যে তিনি খেলেছিলেন, সকাল 11টা থেকে ম্যাচটা শুরু হয়েছিল, পুরো একেবারে আপনার তীব্র তাপদাহের মধ্যে ব্যাট করেছিলেন তারা, এবং 160 রানের মতো তারা পার্টনারশিপ করেছিলেন। সেখানে তার নিশ্চিতভাবে এই উইকেটের সাথে তার সাদৃশ্য রয়েছে, চেনার রয়েছে, সব কিছু মিলে এক ধরনের একটা ক্যাপ্টেন হিসাবে তিনি নতুন শুরু করেছেন, নতুন দফায় শুরু করেছেন। নতুন দফায় বলবো এই কারণে, কিন্তু আগেও ক্যাপ্টেন ছিলেন এবং বিশ্বকাপ খেলতে যেতে পারেনি। যে ক্যাপ্টেন্সি নিয়ে তার বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা ছিল, একটু দুঃখবোধ তো থেকেই যাবে। তো সেই দুঃখবোধটা কাটিয়েছেন যে দল ভালো করেছে এবং দলের যে ব্যাটাররা যাদের কাছ থেকে তিনি যে পারফরমেন্স চেয়েছিলেন, তারা সেই পারফরমেন্সটা করে দেখিয়েছে। তার ব্যাটিংটাও আমি মনে করি যে তিনি যদি আরেকটু রানটা বড় করতে পারতেন তাহলে ভালো হতো। কারণ আমি একটা জিনিস মাহাদি সবসময় বিশ্বাস করি, ওয়েন ইউ সেট ইউ হ্যাভ টু ফিনিশ ইট আপ। আপনি যখনই সেট হয়ে গিয়েছেন, পরের ব্যাটারের উপর আপনার নির্ভর করার প্রয়োজন নেই। আপনি গিয়েছেন, আপনি খেলেছেন, আপনাকে শেষ করে আসতে হবে। কিন্তু সেটা তিনি করতে পারেননি আজকে। কিন্তু পুরো ম্যাচে পুরো দলটাকে যেভাবে পরিচালনার করার কথা ছিল, বিশেষ করে আপনি বোলিংয়ে তার শেষের দিকে যে বোলারদের যেভাবে ইউজ করার কথা ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ এম কায়সার। নিশ্চয়ই পরবর্তী আবার কোনো এপিসোডে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি তো সুস্থ থাকবেন, হেলদি থাকেন, সেফ থাকেন, সেই প্রত্যাশায় আজকের মতো ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও।